হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 10-এর যে তোমাদের পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে আমি তোমাদের বোঝাবো যে আলফা, বিটা এবং গামা রশ্মি কোথার থেকে উৎস হয় এবং এই আলফা, বিটা, গামা রশ্মির যে ভেদন ক্ষমতার ক্রম, তার যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রম, এই সমস্ত বিষয়গুলি বা একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে বা একটি বিটা কণা নির্গত হলে পরমাণুটি কোন নতুন যে মৌল পরমাণু সৃষ্টি করে সেই মৌলটি কি হয় এবং কিভাবে এই ঘটনাগুলি হয়, এই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে এই আলফা, বিটা এবং গামা রশ্মির উৎসস্থল কোথায়। তো তোমরা জানো যে মৌলের যে পরমাণু রয়েছে, সেই সেই পরমাণুর গঠন কীরকম হয়। তো পরমাণুর গঠন আমাদের যে সৌরজগৎ রয়েছে, তোমরা যদি ভূগোলে পড়ে থাকো সৌরজগৎ, সেই সৌরজগতের যেমন কেন্দ্রে অবস্থান করে সূর্য এবং চারিদিকে কক্ষপথ বরাবর গ্রহগুলি আবর্তন করে, সেরকম একটি পরমাণুর গঠন সেম ওই রকমই হয়। মাঝে থাকে নিউক্লিয়াস এবং চারিদিকে কক্ষপথ বরাবর কিন্তু ইলেকট্রনগুলি চারিদিকে ঘোরাঘুরি করে, এগুলি হচ্ছে ইলেকট্রন। এগুলি কি প্রতিটা কক্ষপথে ইলেকট্রন ঘোরাঘুরি করে। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এখানে আমি শর্টে লিখছি, পি মানে হচ্ছে প্রোটন, এন মানে হচ্ছে নিউট্রন। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই যে কক্ষপথে তোমরা যেগুলি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে ইলেকট্রন। এগুলি হচ্ছে কি, ইলেকট্রন। তো এই আলফা, বিটা এবং গামা রশ্মি কখন নির্গত হয় কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে, যখন এই নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন সংখ্যার অনুপাতের মানটা, নিউট্রন এবং প্রোটন ভাজিত নিউট্রন, এই অনুপাতের মানটা কত হয়, 1.5 থেকে যদি এই মানটি বেশি হয়, তাহলেই কিন্তু কি হয়, ওই পরমাণুর নিউক্লিয়াসটি মানে তার যে সুস্থিত হয়ে যে থাকে, সেই ক্ষমতাটা সে হারায় এবং সেই নিউক্লিয়াসটি কি করে, আলফা, বিটা এবং গামা রশ্মি, আলফা কণা বা বিটা কণা কি করে নির্গত করে এই নিউক্লিয়াসটি। তো কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস একই সঙ্গে আলফা এবং বিটা রশ্মি নির্গত করে না। প্রথমে কেমনভাবে কাজটি হয়, কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস ধরে নিচ্ছি, এখানে আমি একটি পরমাণু নিচ্ছি সোডিয়াম, ঠিক আছে। এই পরমাণুটি যদি একটি আলফা কণা নির্গত করে, তাহলে এই পরমাণুটি একটি নতুন মৌলের পরমাণু কিন্তু তৈরি করে, তারপরে সেই নতুন মৌলের পরমাণুটি যদি একটি বিটা কণা নির্গত করে, তাহলে সেটি আবার একটি নতুন মৌলের পরমাণু তৈরি করে। তাই কোনো মৌলের নিউক্লিয়াস একই সঙ্গে আলফা বা বিটা কণা নির্গত করতে পারে না। তো এই যে আলফা এবং বিটা কণা নির্গত, এই ঘটনাটি কাদের ক্ষেত্রে দেখা যায়, তেজস্ক্রিয় মৌলদের ক্ষেত্রে দেখা যায়। তো তেজস্ক্রিয় মৌলের উদাহরণ আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, যেমন ইউরেনিয়ামোত্তর মৌল যতগুলি রয়েছে সবাই হচ্ছে কিন্তু তেজস্ক্রিয় মৌল। তাও আমি এক দুটা তোমাদের নাম বলে দিচ্ছি, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, রেডিয়াম, আরও তোমাদের বইয়ে অনেক উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলি তোমরা দেখে নেবে। তো এই হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এবং এইভাবে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। তো এই যে আলফা এবং বিটা, গামা রশ্মি, এই রশ্মিগুলি তড়িৎ ক্ষেত্র দ্বারা কেমন প্রভাবিত হয়,
এবং এই রশ্মিগুলির ভেদন ক্ষমতা, বায়ুকে আয়নিত করার ক্ষমতা এবং এদের ভর, আধান, এই সমস্ত বিষয়গুলি এরপর আমি তোমাদের বোঝাবো। তো এরপর আমি তোমাদের বলবো যে আলফা, বিটা এবং গামা রশ্মির প্রকৃতি এবং উৎস। তো তোমাদেরকে আমি এখন বললাম যে এই আলফা, বিটা এবং গামা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তো এই যে পরীক্ষাটা, এই যে প্রকৃতি, আলফা, বিটা এবং গামা রশ্মির প্রকৃতি কেমন হয়, এটা একটা পরীক্ষা করা হয়েছিল। একটি সীসার পাত্রের মধ্যে একটু তেজস্ক্রিয় মৌল নেওয়া হয়েছিল এবং সেই তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং এখানে একটি মাঝে 0.1 mm অ্যালুমিনিয়ামের পাত দেওয়া আছে। তো 0.1 mm অ্যালুমিনিয়াম পাতকে আলফা, বিটা এবং গামা এই তিনটি রশ্মি কিন্তু ভেদ করতে পারে, কারণ আলফা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সব থেকে কম, প্রায় 0.1 mm অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে আলফা, এবং বিটা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে আলফার থেকে বেশি, তাহলে অবশ্য যখন, এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তাহলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম এবং আলফা রশ্মি 0.1 mm অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে। তাই বিটা এবং গামা রশ্মি এই 0.1 mm পাতকে সহজে ভেদ করতে পারে। তাহলে এখানে যদি তড়িৎ ক্ষেত্র একটি রাখা হয়, এটি তড়িৎ ক্ষেত্রর পজিটিভ মেরু এবং এটি তড়িৎ ক্ষেত্র নেগেটিভ মেরু, তাহলে কি দেখা যায় যে এই তড়িৎ ক্ষেত্রর মধ্য দিয়ে যখন তেজস্ক্রিয় রশ্মিকে পাঠানো হয়, তখন দেখা যায় যে একটি রশ্মি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক মেরুর দিকে বেঁকে যায় এবং একটি রশ্মি ঋণাত্মক মেরু, এটা ঋণাত্মক মেরু, এই ঋণাত্মক মেরুর দিকে বেঁকে যায়, এবং একটি রশ্মি কি হচ্ছে, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো মেরুই উভয় মেরু দ্বারা প্রভাবিত না হয়ে সোজাসুজি বেরিয়ে যায়। তখন জানতে পারা গেল যে এই ধনাত্মক মেরুর দিকে যে রশ্মিটি প্রভাবিত হয় ধনাত্মক মেরু দ্বারা, সেই রশ্মিটি হচ্ছে আলফা রশ্মি, এবং ঋণাত্মক মেরু দ্বারা যে রশ্মিটি প্রভাবিত হয় সেটি হলো বিটা রশ্মি, এবং যে রশ্মিটি এই তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না সেটি হলো গামা রশ্মি। তো এই আমি প্রথমে তিনটা আমি ঘর কেটে নেব, আলফা, বিটা এবং গামা। এটা হচ্ছে আলফার, এটা বিটার এবং এটা গামার। তো যখন তোমরা কিন্তু পড়বে এই বিষয়টা, তখন তোমরা কিন্তু এরকমভাবে পড়বে, তাহলে তোমাদের বুঝতে এবং মনে রাখতে কিন্তু খুব সহজেই হবে। কারণ এই ভেদন ক্ষমতা, বায়ু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, কার ভর কত, আধান কত, এই সমস্ত বিষয়গুলি অনেক একটু লং টাইপের বা মনে রাখার বিষয় এবং হয়তো জটিল হয় অনেক স্টুডেন্টের। তাহলে এরকমভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু অতি সহজ হবে, যেভাবে আমি তোমাদের এটা বুঝাবো। তো প্রথমে আলফা রশ্মির ক্ষেত্রে মনে রাখবে যে আলফা রশ্মি হলো আলফা কণার স্রোত। কি কণার স্রোত? আলফা কণার স্রোত। আর বিটা রশ্মি হলো বিটা কণার স্রোত। আর গামা রশ্মি কিন্তু কোনো গামা কণার স্রোত নয়, এটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বাস, এটা তোমরা মনে রাখবে যে আলফা রশ্মি হলো আলফা কণার স্রোত, বিটা রশ্মি হলো আলফা রশ্মি এবং গামা রশ্মি। বিটা রশ্মি হলো বিটা কণার স্রোত, গামা রশ্মি কিন্তু কোনো গামা কণার স্রোত নয়, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই হলো তোমাদের 1 নম্বর পয়েন্ট। এরপরে 2 নম্বর পয়েন্ট আমরা জানবো যে আলফা রশ্মির আধান কত, বিটা রশ্মির আধান এবং গামা রশ্মির আধান। তো আলফা রশ্মির আধান হয় +2 একক, গামা রশ্মির আধান হয় -1 একক।
একক এবং গামা রশ্মির কোনো আধান নেই, অর্থাৎ আধান শূন্য বা আধানহীন, এর কোনো আধান নেই। তো এই হলো আমাদের আধান। এরপরে ভর আমরা দেখব। ভর, তো ভর যদি আমরা দেখি তো এই আলফা রশ্মির ভর হয় 4 একক, ভর হয় কত? 4 একক। এবং এই বিটা রশ্মির ভর প্রায় নেই বললেই চলে। তো তোমাদের দেওয়া আছে কোনো বইয়ে 0.58 AMU, ঠিক আছে। এই এত কম পরিমাণ, প্রায় ভর নেই বললেই চলে। তো মোটামুটি কিছু একটা ভর বিটা রশ্মির বা বিটা কণারও একটি রয়েছে, কিন্তু গামা রশ্মির কোনো ভর নেই, এর ভর হচ্ছে শূন্য, এর ভর কি? শূন্য। তাহলে এই হলো আমাদের ভর। এরপরে আমরা দেখব যে ভেদন ক্ষমতার ক্রম। তো ভেদন ক্ষমতার ক্রম হিসাবে যদি আমরা দেখি তাহলে এই আলফা রশ্মি 0.1 mm অ্যালুমিনিয়াম পাতকে কিন্তু ভেদ করতে পারে। বিটা রশ্মি 0.1 mm নয়, এখানে এককটা হবে সেমি। এখানে বিটা রশ্মি 5 সেমি অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে এবং গামা রশ্মি 8 সেমি পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি মানগুলি দেখি তাহলে সবচেয়ে কম মান 0.1 সেমি, তাই আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম, তারপরে বিটা রশ্মি এবং গামা রশ্মি। যদি এটাকে আমি ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কেমন পাবো? আলফা রশ্মি গ্রেটার দেন বিটা রশ্মি গ্রেটার দেন গামা রশ্মি। এটা হবে কি? ভেদন ক্ষমতার ক্রম ঊর্ধ্বক্রমে। আর অধক্রমে সাজালে আমরা কি পাবো? প্রথমে আমরা লিখব কি? আলফা রশ্মি। অধক্রমে সাজালে আমরা সেটাকে খালি এখানে গ্রেটার দেন দেওয়া আছে, সেটাকে আমরা লেস দেন দিয়ে দেব। তো এরপরে আমরা দেখব গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার সব থেকে বেশি। তো সেইভাবে হচ্ছে আলফা রশ্মি সব থেকে বেশি, সবচেয়ে বেশি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে আলফা রশ্মি। তারপরে বিটা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির থেকে কম, আলফা রশ্মির থেকে কম, আলফা রশ্মির থেকে কম। কি কম? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এবং গামা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা নেই, অর্থাৎ এই গামা রশ্মি কোনো গ্যাসের মধ্য দিয়ে যদি যায় তাহলে গামা রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে না। এবং বিটা রশ্মি যদি কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় তাহলে গ্যাসকে আয়নিত করতে পারে, কিন্তু আলফা রশ্মির থেকে কম। আর আলফা রশ্মি যদি কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় তাহলে আলফা রশ্মি কোনো গ্যাসকে আয়নিত করতে পারে। তাহলে গ্যাসকে আয়নিত করার দিক, এখানে তোমাদের যেটা আমি লিখেছি এটা কিন্তু আমি ভুল লিখেছিলাম প্রথমে, যে এই যে তোমাদের ভেদন ক্ষমতার ক্রমটা এটা কিন্তু ভুল লিখেছিলি। এটা হবে আলফা লেস দেন বিটা লেস দেন গামা, ঠিক আছে। ভেদন ক্ষমতার ক্রম অনুসারে যদি আমরা আলফা বিটা এবং গামা রশ্মিকে সাজাই তাহলে আমরা আলফা লেস দেন বিটা লেস দেন গামা পাবো। এবং গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রম অনুসারে যদি সাজাই তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, এইরকম কিন্তু আমরা পাবো। তো পরীক্ষায় তোমাদের এই অপশানগুলি দেওয়া থাকে, এই অপশানগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। আমি আরও একবার তোমাদের নিচে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। যদি ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা এবং গামা রশ্মিকে বলা হয় তাহলে হয় আলফা রশ্মি লেস দেন বিটা রশ্মি লেস দেন গামা রশ্মি, কারণ ভেদন ক্ষমতা গামা রশ্মির সবচেয়ে বেশি, তারপরে বিটা রশ্মি এবং শেষে আলফা রশ্মির সব থেকে কম। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রম অনুসারে যদি বলা হয় সাজাতে তাহলে আলফা রশ্মি গ্রেটার দেন বিটা রশ্মি গ্রেটার দেন গামা রশ্মি, অর্থাৎ আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা রশ্মি, তারপরে গামা রশ্মি। তো এই হলো আলফা বিটা এবং গামা রশ্মির প্রকৃতি।
এবং এই আলফা বিটা গামা রশ্মি কোথা থেকে উৎস হয় এবং এই কোন কোন মৌল থেকে এই আলফা বিটা গামা রশ্মি উৎপন্ন হয় এবং আলফা বিটা গামা রশ্মি একসাথে নির্গত হয় কিনা, এইগুলি আমি তোমাদেরকে এখন বোঝালাম। এরপরে আমি তোমাদের বোঝাবো যে কোনো একটি মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হ্রাস পায়, এবং কোনো একটি মৌল নিউক্লিয়াস থেকে বা কোনো একটি মৌলের পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে সেই মৌলটির ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হ্রাস পায়, এই নিয়ে আমি তোমাদের সহজভাবে কিন্তু বোঝাবো। আর এটার থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকেই যে আলফা কণা, দুটি আলফা কণা এবং একটি বিটা কণা কোনো মৌলের পরমাণু থেকে নির্গত হলে সেই মৌলটি যে নতুন মৌল সৃষ্টি করলো সেই মৌলটির ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কত হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিকে কিন্তু এসে থাকে, তাই এই টপিকটি তোমরা কিন্তু ভালোভাবে এবং পরিষ্কারভাবে বুঝে নাও।